স্বাগতম সবাইকে। আপনারা শুনছেন বেঙ্গল আফটার ডার্ক। আমাদের আজকের আয়োজন লেখক সত্যজিৎ রায় লেখা ছোট গল্প ব্রাউন সাহেবের বাড়ি। আমাদের কন্টেন্টের নিয়মিত আপডেটস পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। ব্রাউন সাহেবের ডায়েরিটি হাতে আসার পর থেকেই ব্যাঙ্গালোর যাওয়ার একটা সুযোগ খুঁজছিলাম। সেটা এলো বেশ অপ্রত্যাশিতভাবে। আমাদের বালিগঞ্জ স্কুলের বাৎসরিক রিইউনিয়নে দেখা হয়ে গেল আমার পুরনো সহপাঠী অনিকেন্দ্র ভৌমিকের সঙ্গে। অনেক বলল সে ব্যাঙ্গালোরে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে চাকরি করছে। আরে একবার ঘুরে জানা আমার ওখান থেকে, দ্য বেস্ট প্লেস ইন ইন্ডিয়া। একটা বাড়তি ঘরও আছে আমার বাড়িতে, আসবি? অনেক স্কুল থাকতে আমার খুবই ভালো বন্ধু ছিল। তারপর যা হয় আর কি, কলেজ হয়ে গেল দুজনের আলাদা। তাছাড়া ও বিজ্ঞান আর আমি আর্টস, দুজনে প্রায় উল্টোমুখো রাস্তা ধরে চলতে আরম্ভ করলাম। মাঝে ও আবার চলে গেল বিলেতে। ফলে ক্রমে দুজনের বন্ধুত্বের মধ্যেও অনেকটা ব্যবধান এসে পড়ল। আর আজ প্রায় 12 বছর পর তার সঙ্গে আমার দেখা। বললাম, গিয়ে পড়তে পারি, কোন সময়টা ভালো? এনি টাইম। ব্যাঙ্গালোরে গরম নেই, সাদেকিয়ার জায়গাটা সাহেবদের এত প্রিয়, তুই যখনই আসতে চাস আসিস, তবে 7 দিনের নোটিশ পেলে ভালো হয়। যাক, তাহলে ব্রাউন সাহেবের বাড়িটা দেখার সৌভাগ্য হলেও হতে পারে, কিন্তু তার আগে সাহেবের ডায়েরিটার কথা বলা দরকার। আমি হলাম যাকে বলে পুরনো বইয়ের পোকা। ব্যাংকে কাজ করে প্রতি মাসে যা রোজগার হয় তার অন্তত অর্ধেক টাকা পুরনো বই কেনার পিছনে খরচ হয়। ভ্রমণ কাহিনী, শিকারের গল্প, ইতিহাস, আত্মজীবনী, ডায়েরি, না জানি কত রকমের বই গত 5 বছরে জমে উঠেছে আমার কাছে। পোকায় কাটা পাতা, বার্ধক্যে ঝুরঝুরে হয়ে যাওয়া পাতা, ড্যাম্পে বিবর্ণ হয়ে যাওয়া পাতা, এই সবই আমার কাছে অতি পরিচিত এবং অতি প্রিয় জিনিস। আর পুরনো বইয়ের গন্ধ, এর তো জুড়িই নেই। অগুরু কস্তুরী গোলাপ হাসনুহানা, মায় ফরাসি সেরা পারফিউমের সুবাস, এই দুটো গন্ধর কাছে হার মানে। এই পুরনো বই কেনাই আমার একমাত্র নেশা। আর পুরনো বই কিনতে গিয়েই পাওয়া ব্রাউন সাহেবের ডায়েরিটা। বলে রাখি, এই ডায়েরিটা কিন্তু ছাপা ডায়েরি নয়, যদিও সেরকম ডায়েরি আমার কাছে আছে। এই ডায়েরিটা একেবারে খগের কলমে লেখা আসল ডায়েরি। চামড়ায় বাঁধানো 350 পাতার রুলটানা খাতা, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি, মলাটের চারপাশে সোনার জলে নকশা করা বর্ডার, তার মাঝখানে সোনার ছাপার অক্ষরে লেখা সাহেবের নাম, জন মিডলটন ব্রাউন। মলাট খুললে প্রথম পাতায় সাহেবের নিজের হাতে নাম সই, তার নিচে সাহেবের ঠিকানা, এভারগ্রিন লজ, ফ্রেজার টাউন, ব্যাঙ্গালোর, আর তার নিচে লেখা জানুয়ারি 1858। অর্থাৎ এই ডায়েরির বয়স হল 113 বছর। এই ব্রাউন সাহেবের নাম লেখা অন্য আরো খানকতক বইয়ের সঙ্গে ছিল এই লাল চামড়ায় বাঁধানো খাতাটা। নাম করা বইয়ের তুলনায় দাম খুবই কম। মকবুল চাইল 20, আমি বললাম 10। শেষটায় 12 টাকার বিনিময়ে বইটা আমার সম্পত্তি হয়ে গেল। ব্রাউন যদি নাম করা কেউ হতেন তাহলে এই বইয়ের দাম 10,000 টাকা হতে পারত। ডায়েরিটাতে তখনকার দিনের ভারতবর্ষের সাহেবদের দৈনন্দিন জীবনের বাইরে আর কিছু জানতে পারবো এমনটা আশা করিনি। সত্যি বলতে কি, প্রথম শখানেক পাতা পড়ে তার বেশি পাইও নি। ব্রাউন সাহেবের পেশা ছিল স্কুল মাস্টারি। ব্যাঙ্গালোরে কোনো একটা স্কুলে শিক্ষকতা করতেন। সাহেব নিজের কথাই বেশি বলেছেন। মাঝে মাঝে ব্যাঙ্গালোর শহরে বর্ণনা করেছেন। এক জায়গায় তখনকার বড়লাটের গিন্নি লেডি ক্যানিংয়ের ব্যাঙ্গালোর আসার ঘটনা বলেছেন। ব্যাঙ্গালোরে ফুল, ফল, গাছপালা ও তার নিজের বাগানের কথা বলেছেন। এক এক জায়গায় আবার ইংল্যান্ডের সাসেক্স অঞ্চলে তার পৈতৃক বাড়ি আর তার পেছনে ফেলে আসা আত্মীয় স্বজনের কথাও বলেছেন। তার স্ত্রী এলিজাবেথের উল্লেখও আছে, তবে স্ত্রীটি কয়েক বছর আগে মারা গিয়েছিলেন। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সাইমন নামের কোনো এক ব্যক্তির বারংবার উল্লেখ।
এই সাইমন যে কে ছিলেন, তার ছেলে না ভাই না ভাগ্নে না বন্ধু নাকি অন্য কিছু, সেটা বোঝার কোনো উপায় এই ডায়েরিতে নেই। তবে সাইমনের প্রতি ব্রাউন সাহেবের যে একটা গভীর টান ছিল সেটা বুঝতেও কোনো অসুবিধা হয় না। সাইমনের বুদ্ধি, সাইমনের সাহস, সাইমনের রাগ, অভিমান, দুষ্টুমি, খেয়ালিপনা ইত্যাদির কথা বারবার আছে ডায়েরিতে। সাইমন অমুক চেয়ারে বসতে ভালোবাসে, আজ সাইমনের শরীরটা ভালো নেই, সাইমনকে আজ সারাদিন দেখতে পাইনি বলে মনটা খারাপ, এই ধরনের খুঁটিনাটি খবরও আছে। আর আছে সাইমনের মর্মান্তিক মৃত্যুর খবর। 22শে সেপ্টেম্বর সন্ধ্যে 7:30 নাগাদ বজ্রাঘাতে সাইমনের মৃত্যু হয়। পরের দিন ভোরবেলা ব্রাউন সাহেবের বাগানে একটা বাজে ঝলসে যাওয়া ইউক্যালিপটাস গাছের পাশে সাইমনের মৃতদেহ পাওয়া যায়। এরপর থেকে একটা মাস ডায়েরিতে প্রায় আর কিছুই লেখা হয়নি। যেটুকু হয়েছে তার মধ্যে শোক আর হতাশার কথা ছাড়া কিচ্ছু নেই। ব্রাউন সাহেব দেশে ফিরে যাওয়ার কথা ভাবছেন, কিন্তু সাইমনের আত্মা থেকে দূরে সরে যেতে তার মন চায়নি। সাহেবের স্বাস্থ্য যেন অল্প অল্প ভেঙে পড়ছে। আজও স্কুলে গেলাম না, কথাটা 5 জায়গায় বলা আছে। লুকাস বলে একজন ডাক্তারের উল্লেখও আছে, তিনি ব্রাউন সাহেবকে পরীক্ষা করে ওষুধ বদলে গেছেন। তারপর হঠাৎ 2 নভেম্বর ডায়েরিতে এক আশ্চর্য ঘটনার উল্লেখ। এই ঘটনাই আমার কাছে ডায়েরির মূল্য 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ব্রাউন সাহেব এই ঘটনাটা লিখেছেন রোজকার নীলের বদলে লাল কালিতে। তাতে যা বলেছেন আমি তা বাংলা অনুবাদ করে বলছি। আজ এক অভাবনীয় আশ্চর্য ঘটনা। আমি বিকেলে লালবাগে গিয়েছিলাম গাছপালার সান্নিধ্যে আমার মনটা একটু শান্ত করার জন্য। সন্ধ্যা 7:30 নাগাদ বাড়ি ফিরে বৈঠকখানে ঢুকেই দেখি সাইমন ফায়ারপ্লেসের পাশে তার প্রিয় হাই প্যাকেট চেয়ার নিয়ে বসে আছে। হ্যাঁ, সাইমন, সত্যিই সাইমন। আমি তো দেখে আনন্দে আত্মহারা। আর শুধু যে বসে আছে তা নয়, সে একদৃষ্টে আমার দিকেই তাকিয়ে আছে তার স্নেহ মাখানো দুটি চোখ নিয়ে। এদিকে ঘরে বাতি নেই। আমার ফাঁকিবাজ খানসামা টমাস এখনো ল্যাম্প জ্বালেনি, তাই সাইমনকে আরেকটু ভালো করে দেখব বলে আমি পকেট থেকে দেয়াশলাই বের করলাম। কাঠি বার করে বাক্সের গায়ে ঘষতেই আলো জ্বলে উঠল। কিন্তু কি আফসোস, এই কয়েক মুহূর্তের মধ্যেই সাইমন উধাও। অবশ্যই সাইমনকে যে কোনোদিন আবার দেখতে পাবো সেটা তো আশাও করিনি। এইভাবে ভূত অবস্থাতেও যদি মাঝে মাঝে সে দেখা দিয়ে যায় তাহলে আমার মন থেকে সব দুঃখ দূর হয়ে যাবে। সত্যি আজ এক অপূর্ব আনন্দের দিন। সাইমন মরে গিয়েও আমাকে ভুলেনি, এমনকি তার প্রিয় চেয়ারটাকেও ভুলেনি। দোহাই সাইমন, মাঝে মাঝে দেখা দিও। আর কিচ্ছু চাই না আমি তোমার কাছে। এইটুকু পেলেই আমি বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। এরপরে ডায়েরি আর বেশি দিন চলেনি। যেটুকু আছে তার মধ্যে কোনো দুঃখের ছাপ নেই, কারণ সাইমনের সঙ্গে ব্রাউন সাহেবের প্রতিদিন একবার করে দেখা হয়েছে। সাইমনের ভূত সাহেবকে হতাশ করেনি। ডায়েরির শেষ পাতায় লেখা আছে, যে আমাকে ভালোবাসে তার মৃত্যুর পরেও যে আমাকে দেখতে আসে তার ভালোবাসা অটুট। এই জ্ঞান লাভ করে আমি পরম শান্তি পেয়েছি। ব্যাস, এই শেষ। কিন্তু এখন কথা হচ্ছে ব্রাউন সাহেবের এই বাড়ি ব্যাঙ্গালোরের ফ্রেজেন্ট টাউনের এভারগ্রিন লজ এখনো আছে কি? আর সেখানে এখন সন্ধ্যাকালে সাইমন সাহেবের ভূতের আগমনটা হয় কি? আর সে ভূত কি অচেনা লোককে দেখা দেয়? আমি যদি সেই বাড়িতে গিয়ে একটা সন্ধ্যা কাটাই তাহলে কি সাইমনের ভূতকে দেখতে পাবো? ব্যাঙ্গালোরে এসে প্রথম দিন অনেককে এসব কিছু বলিনি। সে আমাকে তার অ্যাম্বাসেডর গাড়িতে করে সমস্ত ব্যাঙ্গালোর শহর ঘুরিয়ে দেখিয়েছে, এমনকি ফ্রেজার টাউনও। ব্যাঙ্গালোর সত্যিই অনেক সুন্দর জায়গা, তাই শহরটা সম্বন্ধে উচ্ছ্বাস প্রকাশ করতে আমার কোনো মিথ্যার আশ্রয় নিতে হয়নি। শুধু সুন্দর নয়, কলকাতার পর এমন শান্ত কোলাহল শূন্য শহরকে প্রায় একটা অবাস্তব স্বপ্নরাজ্যের মতোই মনে হয়।
দ্বিতীয় দিন ছিল রবিবার। সকালে অনেকের বাগানে রঙিন ছাতার তলায় বসে চা খেতে খেতে প্রথম ব্রাউন সাহেবের প্রসঙ্গটা তুললাম। ও শুনে টুনে হাত থেকে চায়ের পেয়ালা নামিয়ে বেতের চেয়ারের উপর রেখে বলল, দেখ রঞ্জন, যে বাড়ির কথা বলছিস সে বাড়ি হয়তো থাকলেও থাকতে পারে 100 বছরের, এমন কি বেশি। তবে সেখানে গিয়ে যদি ভূত টুত দেখার লোভ থাকে তোর, তাহলে আমি ওর মধ্যে নেই। কিছু মনে করিস না ভাই, আমি চিরকালই একটু অতিরিক্ত সেন্সিটিভ। এমনি দিব্যি আছে, আজকের দিনে শহরে কোনো উপদ্রব নেই এখানে। ভূতের পিছনে ছোটা মানে সাত করে উপদ্রব ডেকে আনা, ওসবের মধ্যে আমি নেই। অনেকের কথা শুনে বুঝলাম এই 12 বছরে ও বিশেষ বদলায়নি। স্কুলে ভীতু বলে ওর বদনাম ছিল বটে। মনে পড়ল একবার আমাদের ক্লাসেরই জয়ন্ত আর আরো কয়েকটি ডানপিটে ছেলে ওকে এক সন্ধ্যায় বালিগঞ্জ সার্কুলার রোডের রাইডিং স্কুলের কাজটাতে আপাদমস্তক সাদা কাপড় মুড়ি দিয়ে ভয় দেখিয়েছিল। অনেকে ঘটনার পর 2-3 দিন স্কুলেই আসেনি এবং অনেকের বাবা নিজে হেডমাস্টার বীরেশ্বর বাবুর কাছে এসে এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করেছিলেন। আমি এ বিষয় নিয়ে কিছু বলার আগেই অনেক হঠাৎ বলে উঠল, তবে নেহাতি যদি তোর যেতেই হয় তাহলে সঙ্গীর অভাব হবে না। আসুন মিস্টার ব্যানার্জি। পেছনে ফিরে দেখি একটি বছর 45-এর ভদ্রলোক অনেকের বাগানের গেট দিয়ে ঢুকে হাসি মুখে আমার দিকে এগিয়ে আসছে। বেশ বলিষ্ঠ চেহারা, প্রায় 6 ফুট হাইট, পরনে ছাই রঙের হ্যান্ডলুমের প্যান্টের উপর গাঢ় নীল টেরিলিনের বুশার্ডের গলায় সাদা কালো বাটিকের ছোপ মারা সিল্কের মাফলার। অনেক পরিচয় করিয়ে দিল আমার বন্ধু রঞ্জন সেনগুপ্ত, মিস্টার ঋষিকেশ ব্যানার্জি। ভদ্রলোক শুনলাম ব্যাঙ্গালোরের এয়ারক্রাফট ফ্যাক্টরিতে কাজ করেন, বহুদিন বাংলাদেশ ছাড়া, তাই কথার মধ্যে একটা অবাঙালি টান এসে পড়েছে আর অজস্র ইংরেজি শব্দ ব্যবহার করেন। অনেক বেয়ারাকে ডেকে আরেক পেয়ালা চায়ের কথা বলে দিয়ে একেবারে সোজাসুজি ব্রাউন সাহেবের বাড়ির কথাটা পেড়ে বসল। কথাটা শুনে ভদ্রলোক এমন একটা অট্টহাস্য করে উঠলেন যে কিছুক্ষণ থেকে যে কাঠবিড়ালটাকে দেখছিলাম আমাদের টেবিলের আশেপাশে নির্ভয়ে ঘোরাফেরা করছে, সেটা ল্যাজ উঁচিয়ে একটা দেবদারু গাছের গুড়ি বেয়ে শটান একবারে মগডালে পৌঁছে গেল। ঘোস্ট? ইউ সিরিয়াসলি বিলিভ ইন ঘোস্ট আজকের যুগে? আমি আমতা আমতা করে বললাম, মানে একটা কৌতূহল তো থাকতেই পারে, তাই না? কৌতূহল থাকলে ক্ষতি কি? এমনও তো হতে পারে যে ভূতের একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, যেটা হয়তো আরো 10 বছর পর জানা যাবে। ব্যানার্জির হাসি তবুও থামে না। লক্ষ্য করলাম ভদ্রলোকের দাঁতগুলো ভারী, ঝকঝকে আর মজবুত। অনেক বলল, যাই হোক মিস্টার ব্যানার্জি, ঘোস্ট অন্য ঘোস্ট, এমন একটা বাড়ি যদি থেকেই থাকে আর রঞ্জনের যদি একটা উদ্ভট খেয়াল হয়েই থাকে, একটা সন্ধ্যাবেলা ওকে নিয়ে খানিকটা সময়ের জন্য ও বাড়িতে কাটিয়ে আসতেই পারবেন কি? ও কলকাতা থেকে এসেছে, আমার গেস্ট, ওকে তো আর একা যেতে দিতে পারি না। তা সত্যি বলতে কি, আমি নিজে মানুষটা একটু অতিরিক্ত, যাকে বলে সাবধানী। আমি যদি নিয়ে যাই তাহলে বোধহয় ওর সুবিধার চেয়ে অসুবিধাই বেশি হবে। মিস্টার ব্যানার্জি তার শার্টের পকেট থেকে একটা বাঁকা পাইপ বের করে তার মধ্যে তামাক গুঁজতে গুঁজতে বললেন, দেখুন আমার আপত্তি নেই, তবে আমি যেতে পারি কেবল একটা কন্ডিশনে। আমি সঙ্গে শুধু একজনকে নেব না, দুজনকে নেব। কথাটা শেষ করেই ব্যানার্জি আবার হাসলেন, আর তার ফলে এবার চারপাশের গাছ থেকে 4-5 রকম পাখির চিৎকার ও ডানা ঝাপটানির আওয়াজ শোনা গেল। অনেকের মুখ কিঞ্চিত ফ্যাকাশে দেখালেও সে আপত্তি করতে পারল না। কি নাম বললেন বাড়িটার? ব্যানার্জি জিজ্ঞেস করলেন। এভারগ্রিন লজ, ফ্রেজার টাউনে। তাই তো বলছে ডায়েরিতে। এইটুকু বলে ভদ্রলোক পাইপে টান দিলেন। ফ্রেজার টাউনে সাহেবদের কিছু পুরনো বাড়ি আছে বটে, কটেজ টাইপের। এনিওয়ে, যেতেই যদি হয় তাহলে দেরি করে লাভ কি? হোয়াট এভার আজ বিকেলে, এই ধরুন 4টে নাগাদ। ইঞ্জিনিয়ার হলে কি হবে, মেজাজটা একেবারে পুরোদস্তুর মিলিটারি এবং সাহেবি। ঘড়ি ধরে 4টের সময় ঋষিকেশ ব্যানার্জি তার মরিস মাইনর গাড়িটা নিয়ে হাজির। গাড়িতে যখন উঠছি তখন ভদ্রলোক জিজ্ঞেস করলেন, সঙ্গে কি কি নিলেন? অনেক ফেরিস্তি দিল।
একটা 5 সেলের টর্চ, 6টা মোমবাতি, ফার্স্ট এড বক্স, একটা বড় ফ্লাক্স ভর্তি গরম কফি, এক বাক্স হ্যাম স্যান্ডউইচ, এক প্যাকেট তাস, মাটিতে পাতবার চাদর, মশা তাড়ানোর জন্য এক টিউবোটোমস। আর অস্ত্রশস্ত্র? মিস্টার ব্যানার্জি জিজ্ঞেস করলেন। ভূতকে অস্ত্র দিয়ে কিছু করা যায়? কি রে রঞ্জন, তোর সাইমনের ভূত কি সলিড নাকি? মিস্টার ব্যানার্জি গাড়ির দরজাটা বন্ধ করে বললেন, আমার কাছে একটা ছোটখাটো অগ্নেয়াস্ত্র আছে, সুতরাং সলিড লিকুইড নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এভারগ্রিন লজের ব্যাপারটা একেবারে কাল্পনিক নয়। আমি একটু অবাক হয়ে যাই। আমি বললাম, আপনি কি এর মধ্যে খোঁজ নিয়েছেন নাকি? ব্যানার্জি রীতিমতো কসরতের সঙ্গে দুটো সাইকেল চালককে পরপর পাশ কাটিয়ে বললেন, মিস্টার সেনগুপ্ত, আই এম এ ভেরি মেথডিক্যাল ম্যান। যেখানে যাচ্ছি সেই জায়গাটা অ্যাট অল আছে কিনা সেটা সম্বন্ধে আগে থেকেই খোঁজ নিয়ে রাখা উচিত নয় কি? ওদিকটা শ্রীনিবাস দেশমুখ থাকে, আমরা একসঙ্গে গল্ফ খেলি। অনেক দিনের আলাপ। সকালে এখান থেকে ওর বাড়িতে গিয়েছিলাম। বলল এভারগ্রিন লজ বলে একটা একতলা কটেজ নাকি প্রায় 50 বছর ধরে খালি পড়ে আছে। বাড়ির বাইরে বাগানে বছর 10 আগে পর্যন্ত লোকে পিকনিক করতে যেত, এখন আর যায় না। খুব নিরিবিলি জায়গায় বাড়িটা। আগেও নাকি একটানা বেশিক্ষণ ধরে কেউ থাকতে পারেনি বাড়িতে। তবে হন্টেড হাউস বলে কেউ কোনোদিন অপবাদ দেয়নি বাড়িটার। বাড়ির ফার্নিচার সব বহুদিন আগেই নিলাম হয়ে গেছে। আর কিছু নাকি কর্নেল মার্সারের বাড়িতে আছে, রিটায়ার্ড আর্মি অফিসার। তিনিও ফ্রেজার টাউনেই থাকতেন। সব শুনে টুনে, বুঝছেন মিস্টার সেনগুপ্ত, মনে হচ্ছে আমাদের এই পিকনিক জাতীয় কিছু একটা করে ফেরত আসতে হবে। অনিকেন্দ্র তাসটা এনে ভালোই করেছে। ব্যাঙ্গালোরের পরিষ্কার প্রশস্ত রাস্তা দিয়ে গাড়িতে করে যেতে যেতে বারবারই মনে হচ্ছিল যে শহরটা এতই অভূতুড়ে যে এখানে একটা হানাবাড়ির অস্তিত্বই কল্পনা করা কঠিন। কিন্তু তারপরেই আবার মনে পড়ে যাচ্ছিল ব্রাউন সাহেবের ডায়েরির কথা। লোকে নেহাত পাগল না হলে ডায়েরিতে আজগুবি কথা বানিয়ে কেন লিখবে? সাইমনের ভূত ব্রাউন নিজেই দেখেছেন, একবার নয় অনেকবার। সে ভূত কি আমাদের একবার দেখা দেবে না? বিলেতে আমি যাইনি, কিন্তু বিলেতের কটেজের ছবি বইয়ে প্রায় ঢের দেখেছি। এভারগ্রিন লজের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সত্যি ইংল্যান্ডের কোনো গ্রামাঞ্চলে একটা পুরনো পরিত্যক্ত বাড়ির সামনে এসে পড়েছি। কটেজের সামনেই ছিল বাগান, সেখানে ফুলের কেয়ারির বদলে এখন শুধু ঘাস আর আগাছা। একটা ছোট্ট কাঠের গেট, যাকে ইংরেজিতে বলে উইকেট। এই কাঠের গেট দিয়েই বাগানে ঢুকতে হয়। সেই গেটের গায়ে একটা ফলকে খোদাই করে এখনো লেখা আছে বাড়িটার নাম। তবে হয়তো কোনো চড়ুই ভাতির দলেরই কেউ রসিকতা করে এভারগ্রিন কথাটার আগে এন জুড়ে দিয়ে সেটাকে নেভারগ্রিন করে দিয়েছে। আমরা গেট থেকে ঢুকেই বাড়ির দিকে এগোলাম। চারিদিকে অজস্র গাছপালা, ইউক্যালিপটাসও গোটা 3 রয়েছে দেখলাম। আর যা গাছ আছে তার অনেকগুলোরই নাম আমার জানা নেই, চোখেও দেখিনি আগে কোনোদিন। ব্যাঙ্গালোরের জলমাটির নাকি এমনই গুণ যে এখানে যে কোনো দেশের যে কোনো গাছই বেঁচে থাকে। কটেজের সামনে একটা টালির ছাউনি দেওয়া পার্টিকো, তার পাকা থামগুলো পেয়ে লতা উঠে উপরে চলে গেছে। ছাউনির অনেক টালিই নেই, ফলে ফাঁক দিয়ে আকাশ দেখা যায়। সামনের দরজায় একটা পাল্লা ভেঙে কাত হয়ে পড়ে আছে। বাড়ির সামনের দিকে দরজা জানলার কাজ অধিকাংশই ভাঙা। দেয়ালের উপর শেওলা ধরে এমন অবস্থা হয়েছে যে বাড়ির আসল রংটা যে কি ছিল তা বোঝার উপায় নেই। দরজা দিয়ে বাড়ির ভেতরে ঢুকলাম আমরা। ঢুকেই একটা প্যাসেজ, পেছন দিকে একটা ভাঙা দরজার ভেতর দিয়ে একটা ঘর দেখা যাচ্ছে। আমাদের ডাইনে বায়েও ঘর। ডাইনেরটা বেশি বড় বলে মনে হলো, আন্দাজে বুঝলাম এটাই হয়তো বৈঠকখানা ছিল। মেঝেতে বিলেতি কায়দায় কাঠের তক্তা বসানো, তার কোনোটাই প্রায় আস্ত নেই। সাবধানে পা ফেলতে হয় এবং প্রতি পদক্ষেপে খুটখাট খচখচ শব্দ হতে থাকে। আমরা ঘরটাতে ঢুকলাম। বেশ বড় ঘর, ফার্নিচার না থাকাতে আরো খাঁ খাঁ করছে। পশ্চিম আর উত্তর দিকে জানলার সারি,
একদিকের জানলা দিয়ে গেট সমেত বাগান, আর অন্য দিক দিয়ে গাছের সারি দেখা যাচ্ছে। এরই একটা দিকে বাজ পড়েছিল। সাইমন দাঁড়িয়েছিল কি সেই গাছটার নিচে। তৎক্ষণাৎ মৃত্যু। ভাবতে গাটা ছমছম করে উঠল। এবারে দক্ষিণ দিকের জানলাবিহীন দেয়ালের দিকে চাইলাম। বা কোণে ফায়ারপ্লেস। এই ফায়ারপ্লেসের পাশেই ছিল সাইমনের প্রিয় চেয়ারখানা। ঘরের সিলিং এর দিকে চাইতেই চোখে পড়ল ঝুল আর মাকড়সার জাল। এককালে সুদৃশ্য এভারগ্রিন লজের অবস্থা এখন খুবই শোচনীয়। মিস্টার ব্যানার্জি প্রথম দিকে লালা করে বিলিতি সুর ভাবছিলেন, এখন নতুন করে পাইপ ধরিয়ে দিয়ে বললেন, আচ্ছা আপনারা কি খেলা পারেন বলুন তো? ব্রিজ না পোকার না রামি? অনেক হাতের জিনিসপত্র মেঝেতে সাজিয়ে চাদরটা বিছিয়ে মাটিতে বসতে যাচ্ছিল। এমন সময় এমন একটা শব্দ কানে এলো। অন্য কোথাও কোনো ঘরে কেউ জুতো পায়ে হাঁটছে। অনেকের দিকে চেয়ে দেখলাম সে ফ্যাকাশে হয়ে গেছে। পায়ের শব্দটা থামল। মিস্টার ব্যানার্জি হঠাৎ মুখ থেকে পাইপটা নামিয়ে দিয়ে বাজখাই গলায় চেঁচিয়ে বললেন, ইজ এনিবডি দেয়ার? সঙ্গে সঙ্গে আমরা তিনজনে প্যাসেজের দিকে তাকালাম। অনেক আলতো করে আমার কোটের আস্তিনটা ধরে নিয়েছে। এবার জুতোর শব্দটা আবার শুরু হলো। আমরা বাইরে প্যাসেজের দিকে গিয়ে পড়তেই ডান দিকের ঘর থেকে একটা ভদ্রলোক বেরিয়ে এসে সামনে আমাদের দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। লোকটা ভারতীয়, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়িগোঁফ সত্ত্বেও ইনি যে ভদ্র এবং শিক্ষিত তাতে কোনো সন্দেহ নেই। ভদ্রলোক বললেন, হ্যালো। আমরা কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। এমন সময় আগন্তুক নিজেই আমাদের কৌতূহল নিবৃত্ত করলেন। তিনি বললেন, আমার নাম ভেঙ্কটেশ, আই এম এ পেইন্টার। আপনারা কি এই বাড়িতে মালিক না খদ্দের? ব্যানার্জি হেসে বললেন, দুটোর একটাও না, আমরা এমনি ঘুরতে এসে পড়েছি। আই সি। আমি ভাবছিলাম এই বাড়িটা যদি পাওয়া যেত তাহলে আমার কাজের জন্য একটা স্টুডিও হতে পারত। ভাঙাচোরে আমার আপত্তি নেই। মালিককে জানেন না বোধহয়? আগে না, সরি। মিস্টার ব্যানার্জি বললেন, আগে না, সরি। তবে আপনি কর্নেল মার্সারের সাথে খোঁজ নিয়ে দেখতে পারেন। সামনের রাস্তা ধরে বাঁ দিকে চলে যাবেন, মিনিট 5 হাঁটার পথ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটুকু বলে মিস্টার ভেঙ্কটেশ বেরিয়ে গেলেন। গেট খোলার ও বন্ধ করার শব্দ পাওয়ার পর মিস্টার ব্যানার্জি আবার অট্টহাসি হেসে বললেন, মিস্টার সেনগুপ্ত, ইনি নিশ্চয়ই আপনার সাইমন বা ওই জাতীয় কোনো ভুট্টুত নন। আমি হেসে বললাম, সবে মাত্র তো 5:15, এর মধ্যে আপনি ভূতের আশা করেন কি করে? আর ইনি ভূত হলেও নিশ্চয়ই 19 শতাব্দীর নন, কারণ তাহলে পোশাকটা অন্যরকম হতো। আমরা ইতিমধ্যে বৈঠকখানায় আবার ফিরে এসেছি। অনেক মাটিতে পাতা চাদরের উপর বসে পড়ে পড়ল, মিথ্যে কল্পনার প্রশ্রয় দিয়ে নার্ভাসনেস বাড়ানো, তার যে তাশক। মিস্টার ব্যানার্জি বললেন, আগে মোমবাতি কয়েকটা জ্বালাও, এখানে বড় ঝপ করে সন্ধ্যা নামে। দুটো মোমবাতি জ্বালিয়ে কাঠের মেঝেতে দাঁড় করিয়ে ফ্লাক্সের ঢাকনিতে কফি ঢেলে তিনজনে পালা করে খেয়ে নিলাম। একটা কথা আবার কিছুক্ষণ ধরে মনে আসছিল, সেটা না বলে পারলাম না। ভূতের নেশা যে আমার ঘাড়ে কিভাবে চেপেছে সেটা আমার এই কথা থেকেই বোঝা যাবে। ব্যানার্জিকে উদ্দেশ্য করেই বললাম, আপনি বলেছিলেন কর্নেল মার্সার এ বাড়ির ফার্নিচার কিছু কিনেছিলেন। তিনি যদি এতই কাছে থেকে থাকেন তাহলে তার বাড়িতে গিয়ে একটা জিনিসের খোঁজ করে আসা যায় কি? মিস্টার ব্যানার্জি প্রশ্ন করলেন, কি জিনিস? মানে একটা বিশেষ ধরনের হাই ব্যাকের চেয়ার। অনেক যেন একটু বিরক্ত হয়ে বলল, এই কেন বলো তো, হঠাৎ করে এখন হাই ব্যাকের চেয়ারের খোঁজ করে কি হবে? না মানে ব্রাউন সাহেব বলেছিলেন ওটা নাকি সাইমনের খুব প্রিয় চেয়ার ছিল। সে ভূত হয়েও ওটাতে এসে বসত। ওটা থাকতো ফায়ারপ্লেসের পাশে। হয়তো ওটা ওখানে এনে রাখলে মানে অনেক বাধা দিয়ে বলল, তুই ব্যানার্জি সাহেবের ওই মরিস গাড়িতে করে হাই ব্যাকের চেয়ার নিয়ে আসবি নাকি আমরা তিনজন ওটাকে কাঁধে করে নিয়ে আসবো? কি রে, তোর কি মাথা গেছে? মিস্টার ব্যানার্জি এবার হাত তুলে আমাদের দুজনকে থামিয়ে দিয়ে বললেন, কর্নেল মার্সার যা কিনেছেন তার মধ্যে ওরকম কোনো চেয়ার নেই এটা আমি জানি। তার বাড়িতে আমার যথেষ্ট যাতায়াত আছে। ওটা থাকলে নিশ্চয় আমার চোখে পড়ত।
আমি যতদূর জানি উনি কিনেছিলেন দুটো বুককেস, দুটো অয়েল পেন্টিং, খানিক কয়েক ফুলদানি আর শেলফে সাজিয়ে রাখার জন্য গুটি কতক শখের জিনিস, যাকে আর্ট অবজেক্টস বলে। মিস্টার ব্যানার্জির কথা শুনে আমি ডুবে গেলাম। অনেক তাস বের করে শাফল করতে আরম্ভ করেছে। মিস্টার ব্যানার্জি বললেন, এ রামি হোক, আর এসব খেলা জমে ভালো যদি পয়সা দিয়ে খেলা যায়। আপনাদের আপত্তি আছে কি? আমি বললাম, মোটেই না, তবে আমি ব্যাংকে সামান্য চাকরে, বেশি হারাবার সামর্থ্য আমার নেই। বাইরে দিনের আলো ম্লান হয়ে এসেছে। আমরা খেলায় মন দিলাম। আমার তাসের ভাগ্য কোনোদিন ভালো ছিল না, আজও তার ব্যতিক্রম হলো না। আমি জানি অনেক মনে মনে নার্ভাস হয়ে আছে, সুতরাং সে জিতলে পরে আমি অন্তত একটু নিশ্চিন্ত হতাম, কিন্তু তারও কোনো লক্ষণ দেখলাম না। কপাল ভালো একমাত্র মিস্টার ব্যানার্জির। গুনগুন করে বিলেতি সুর ভাবছেন আর ডানের পর ডান জিতেই চলছেন। খেলতে খেলতে নিস্তব্ধতার মধ্যে একবার একটা বিড়ালের ডাক শুনলাম। তার ফলে আমার মনটাও যেন একটু দমে গেল। হানাবাড়িতে বেড়ালেরও থাকা উচিত নয়, কথাটা বলাতে ব্যানার্জি হেসে উঠে বললেন, বাট ইট ওয়াজ এ ব্ল্যাক ক্যাট। ওই প্যাসেজ দিয়ে হেঁটে গেল। ব্ল্যাক ক্যাট তো ভূতের সঙ্গে যায় ভালোই, তাই না? খেলাটা চলতে লাগলো। বেশ কিছুক্ষণের জন্য একবার মাত্র একটা অজানা পাখির কর্কশ ডাক ছাড়া আর কোনো শব্দ, কোনো দৃশ্য, কোনো ঘটনা আমাদের একাগ্রতায় বাধা পড়তে দেয়নি। ঘড়িতে 6:30। বাইরের আলো নেই বললেই চলে। আমি একটু ভালো তাস পেয়ে পরপর দুবার জিতেছি, আর এক রাউন্ড রামি হয়ে গেছে ইতিমধ্যে। এমন সময় হঠাৎ একটা অস্বাভাবিক শব্দ কানে এলো। কে যেন বাইরের দরজায় টোকা মারছে। আমাদের তিনজনের হাত তাস শুদ্ধ নিচে নেমে এলো। ঠক ঠক ঠক। অনেক, এবার আরো ফ্যাকাশে। আমার বুকের ভেতরেও মৃদু কম্পন শুরু হয়েছে, কিন্তু ব্যানার্জি দেখলাম সত্যি ঘাবড়ানোর লোক নয়। হঠাৎ নিস্তব্ধতা ভেদ করে তার পাঁচখাই গলায় চেঁচিয়ে উঠে বললেন, হুইজ দ্যাট? আবার দরজায় টোকা। ঠক ঠক ঠক। ব্যানার্জি তদন্ত করার জন্য তড়াক করে উঠে পড়লেন। আমি খপ করে ভদ্রলোকের প্যান্টটা ধরে চাপা গলায় বললাম, একা যাবেন না। তিনজনে একসঙ্গে ঘর থেকে বেরোলাম। প্যাসেজে এসে বাঁদিকে চাইতেই দেখলাম দরজার বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। তার পরনে স্যুট, হাতে একটা লাঠি। অন্ধকারে তাকে চেনার উপায় নেই। অনেক আবার আমার আস্তিন চেপে ধরল, এবার আরো জোরে। ওর অবস্থা দেখেই বোধহয় আমার মনে আপনা থেকে একটা সাহসের ভাব এলো। ব্যানার্জি ইতিমধ্যে আরো কয়েক পা এগিয়ে গিয়ে হঠাৎ চেঁচিয়ে উঠে বলল, ও হ্যালো ডক্টর লার্কেন, আপনি এখানে? এবার আমিও প্রৌঢ় সাহেবটিকে বেশ ভালোভাবে দেখতে পেলাম। অমায়িক সাহেবটি তার সোনার চশমার পেছনে নীল চোখ দুটোকে কুঁচকে হেসে বললেন, তোমার মরিস গাড়িখানা দেখলাম এখানে, তারপর দেখি বাড়ির জানলা দিয়ে মোমবাতির আলো দেখা যাচ্ছে, তাই ভাবলাম একটু ঢু মেরে দেখে যাই তুমি কি পাগলামি করছো এই পোড়ো বাড়িতে। ব্যানার্জি হেসে বললেন, আমার এই যুবক বন্ধু দুটির একটু উদ্ভট ধরনের অ্যাডভেঞ্চারের শখ। বলল এভারগ্রিন লজে বসে তারা তাস খেলবে, তাই আর কি। গুড গুড, ভেরি গুড। যুবা বয়সটাই তো এই ধরনের পাগলামির সময়। আমরা বুড়োরাই কেবল নিজের বাড়ির কৌচে বসে রোমন্থন করি। ওয়েল, হ্যাভ এ গুড টাইম। লার্কিন সাহেব হাত তুলে গুড বাই করে লাঠি ঠক ঠক করে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে দ্বিতীয়বার ভূতের আশা পরিত্যাগ করতে হলো আমাদের। কি আর করি, আবার তাসে মনোনিবেশ করলাম। প্রথম দিকে প্রায় 4.5 টাকার মতো হারছিলাম। গত আধ ঘন্টায় তার খানিকটা ফেরত পেয়েছি। সাইমনের ভূত না দেখলেও শেষ পর্যন্ত তাসে কিছুটা জিতে বাড়ি ফিরতে পারলেও আজকের আউটিংটা সার্থক হয়। ঘড়ির দিকে মাঝে মাঝে চোখটা চলে যাচ্ছিল। আসল ঘটনাটা কখন ঘটেছিল তার টাইম আমার জানা আছে। ব্রাউন সাহেবের ডায়েরি থেকেই জেনেছিলাম যে সন্ধ্যার এই সময়টাতেই 5 পরে সাইমনের মৃত্যু হয়। আমি তাস বাড়ছি,
মিস্টার ব্যানার্জি তার পাইপে আগুন ধরাচ্ছেন আর অনেক সবেমাত্র স্যান্ডউইচ খাওয়ার মতলবে প্যাকেটটাতে হাত লাগিয়েছে। এমন সময় তার চোখের চাহনিটা মুহূর্তের মধ্যে বদলে গিয়ে সঙ্গে সঙ্গে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আড়ষ্ট হয়ে গেল। তার দৃষ্টি দরজার বাইরের প্যাসেজের দিকে। বাকি দুজনের চোখও স্বভাবতই সেদিকে চলে গেল। যা দেখলাম তাতে আমারও কয়েক মুহূর্তের জন্য গলা শুকিয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল। বাইরে প্যাসেজের অন্ধকারের মধ্যে একজোড়া জ্বলন্ত চোখ আমাদের দিকে এক দৃষ্টি তাকিয়ে আছে। ফসফরাসের মতো ফিকে সবুজ আর হলদে মেশানো একটা আভা এই নিষ্পলক চোখের চাহনিতে। মিস্টার ব্যানার্জির ডান হাতটা ধীরে ধীরে তার কোটের ভেস্ট পকেটের দিকে চলে গেল। আর ঠিক সেই মুহূর্তেই যেন ম্যাজিকের মতো আমার কাছে ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে গিয়ে আমার মন থেকে সমস্ত ভয় দূর করে দিল। বললাম, আপনার পিস্তলের দরকার নেই মশাই, এটা সেই কালো বিড়ালটা। আমার কথায় অনেকে যেন ভরসা পেল। ব্যানার্জি পকেট থেকে তার হাত বার করে এনে চাপা গলায় বলল, হাউ রিডিকুলাস। এবার জ্বলন্ত চোখ দুটি আমাদের ঘরের দিকে এগিয়ে আসতে থাকলো। চৌকাঠ পেরোতে মোমবাতির আলোতে প্রমাণ হলো আমার কথাটা। এটা সেই কালো বিড়ালই বটে। চৌকাঠ পেরিয়ে বিড়ালটা বাঁদিকে ঘুরল। আমাদের দৃষ্টি তার সঙ্গে সঙ্গে ঘুরছে, তাকে অনুসরণ করছে। এবারে আমাদের তিনজনের গলা দিয়ে একসঙ্গে একটা শব্দ বেরিয়ে পড়ল। আচমকা বিস্ময়ের ফলে যে শব্দ আপনা আপনি মুখ থেকে বের হয়, এটা সেই শব্দ। এই শব্দের কারণ আর কিচ্ছু নয়। আমরা যতক্ষণ তন্ময় হয়ে তাস খেলছিলাম, তারই ফাঁকে কিভাবে কোত্থেকে যেন একটা গাঢ় লাল মখমলে মোড়া হাই প্যাকেট চেয়ার এসে ফায়ার প্লেসের পাশে তার জায়গা করে নিয়েছে। অমাবস্যার রাতের অন্ধকারের মতো কালো বিড়ালটা চেয়ারের চারিদিকে নিঃশব্দে এগিয়ে গেল। তারপর এক মুহূর্ত সেটার সামনে দাঁড়িয়ে থেকে নিঃশব্দে লাফে সেটার উপরে উঠে কুণ্ডলি পাকিয়ে শুয়ে পড়ল। আর সেই মুহূর্তে একটা অদ্ভুত শব্দ শুনে আমার রক্ত হিম হয়ে গেল। কোনো একটা অশরীর বৃদ্ধের খিলখিলে হাসির ফাঁকে ফাঁকে বারবার উচ্চারিত হচ্ছে, সাইমন, 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 সাইমন। আর তার সঙ্গে ছেলে মানুষই খুশি হওয়া হাততালি। একটা আর্তনাদ শুনে বুঝলাম অনেক অজ্ঞান হয়ে গেছে। আর মিস্টার ব্যানার্জি, তিনি অনেককে কোলপাজা করে তুলে ঊর্ধ্বশ্বাসে প্যাসেজের দিক দিয়ে দরজার দিকে ছুটছেন। আমি আর থাকতে পারলাম না। তাস, মোমবাতি, ফ্লাক্স, চাদর, স্যান্ডউইচ সব পড়ে রইল। দরজা পেরিয়ে মাঠ, মাঠ পেরিয়ে গেট, গেট পেরিয়ে ব্যানার্জির মরিস মাইনার। ভাগ্যে ব্যাঙ্গালোরের রাস্তায় লোক চলাচল কম, নইলে আজ একটি মাত্র পাগলা গাড়ির পাগলা ছুটে কটা লোক যে জখম হতে পারত তা ভাবলেই গায়ে কাটা দেয়। অনেকের জ্ঞান গাড়িতেই ফিরে এসেছিল, কিন্তু তার মুখে কোনো কথা ছিল না। প্রথম কথা বললেন মিস্টার ব্যানার্জি। অনেকের বেয়ারের হাত থেকে ব্র্যান্ডির গ্লাসটা ছিনিয়ে নিয়ে এক ঢোকে অর্ধেকটা নামিয়ে দিয়ে ঘর ঘরে চাপা গলায় বললেন, সো সাইমন ওয়াজ দ্যাট ক্যাট। আমার নিজেরও কিছু বলার ছিল, কিন্তু কিছু বলবো সে অবস্থা আমার নেই। শুধু আমার মন তার কথায় সায় দিল। ব্রাউন সাহেবের বুদ্ধিমান, খামখেয়ালি, অভিমানী, অনুগত, আদরের সেই সাইমন, যার মৃত্যু হয় বজ্রাঘাতে আজ থেকে 113 বছর আগে, সেই সাইমন ছিল আমাদের আজকের দেখা একটা পোষা কালো বিড়াল। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের আয়োজনটি ভালো লেগে থাকলে এখনই লাইক করো। নিয়মিত এমন রহস্য, রোমাঞ্চ এবং অলৌকিকতায় ভরা কন্টেন্ট পেতে এখনই সাবস্ক্রাইব করো বেঙ্গল আফটার ডার্ক ইউটিউব চ্যানেলটি আর প্রেস করো বেল আইকন। সেই সাথে কমেন্টে জানাও আমাদের আয়োজন সম্পর্কে তোমাদের মতামত আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। ফিরছি আরো একটি নতুন গল্প নিয়ে আগামী শুক্রবার রাত ঠিক 9টায়। Till then, stay with Bengal After Dark. Take care and goodbye.